পরিবেশে অধিদপ্তর আমাদের পরিবেশটাকে নষ্ট করার জন্য আরো বড় দায়ী। আর যারা এটার মধ্যে থাকে তাদের কিন্তু অর্থনৈতিক পরিবেশ অধিদপ্তরের অনেকেই, সবাই না, তাদের অর্থনৈতিক পরিবেশ নাকি বেশ ভালো। আজকে আমরা একটা মামলা করি, মামলাতে আপনারা দেখছেন যে ব্রিকফিল্ডের চুল্লি থেকে উপর দিকে ধোঁয়া উঠে, আর অনেকগুলা ব্রিকফিল্ড অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রি, এগুলো তো উপর দিকে ধোঁয়া যায়, ধোঁয়া গিয়ে কিন্তু পুরো আকাশটা অন্ধকার থাকে। আমি জানি না, আপনারা অনেকেই হয়তো বিদেশে গেছেন, দেখবেন যে বিদেশের আকাশ আর বাংলাদেশের আকাশের মধ্যে বিরাট পার্থক্য। কারণ হচ্ছে কি, আমাদের আকাশে হচ্ছে গিয়ে ধোঁয়া, আর এদের আকাশটা ধোঁয়া না থাকার কারণে পুরা পরিষ্কার দেখা যায় পুরো আকাশটা। তো কার্বো পিউরিফিকেশন টেকনোলজি লিমিটেড নামে বাংলাদেশের একজন ভদ্রলোক, উনি একটা প্রযুক্তি নিয়ে আসতেন বাংলাদেশে। প্রযুক্তিটা হচ্ছে গিয়ে যে উপর দিকে আর ধোয়া যাবে, মাটির দিকে ধোয়া যাবে, এইটারে আবার ট্রিটমেন্ট করে একেবারে জিরো কার্বন, মানে কার্বন নিয়েই তো সারা পৃথিবী থেকে আমাদের যত চিৎকার, যত যন্ত্রণা, নিচ দিকে যাবে এবং কোনো পরিবেশের ক্ষতি করবে না এবং সহজলভ্য। মাত্র 10-12 লাখ টাকা হইলে এটা করা যাবে। এটা যে শুধুই ব্রিকফিল্ড বা ইটের ভাটা তা না, সব জায়গায়। এই লোকটা 5 বছর ধরে ঘোরাঘুরি করতেছে বাংলাদেশে এইটা স্থাপন করার জন্য। উনি মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন দিলেন, মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করলো, এটার ব্যাপারে তদন্ত করে মন্ত্রণালয় গ্রিন সিগন্যাল দিল যে না, এটা দিলে ভালো হবে। সবকিছু করার পর মন্ত্রীও, মাননীয় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, উনিও পজিটিভ, উনারও রিকমেন্ডেশন আছে। কিন্তু এই যে পরিবেশ অধিদপ্তরের যে মহাপরিচালক ডক্টর কি হামিদ, আব্দুল হামিদ, উনি আর এটা নিয়ে নড়েন না। উনার ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছেন যে কি কি কারণে উনি যে সব কারণে নড়েন, এর মধ্যে নাকি এটা উনি ম্যানেজ করতে পারতেছেন না। এখন এটা তো আর ওপেনলি আমি বলতে পারি না যে কি কারণে উনি ম্যানেজ হচ্ছেন না। আপনি চিন্তা করেন, এই যে কার্বন কমানোর যে এই যে কার্বো পিউরিফিকেশন টেকনোলজি, এটা বাংলাদেশে একটা মানে অন্যরকম পরিবর্তন আনা সম্ভব ছিল। মানে আমরা তো এমনিতেই শেষ, তার উপর বুঝেন যে একটা মানুষ এরকম একটা টেকনোলজি নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তারপরও সব পজিটিভ হওয়ার পরও, মন্ত্রণালয় পজিটিভ হওয়ার পরও এই যে পরিবেশ অধিদপ্তর, আমার এলাকা তো উনি তো একটা পিউরিফিকেশন, আমার এলাকায় ব্রিকফিল্ড মিলে পরিবেশে অধিদপ্তর আমাদের পরিবেশটাকে নষ্ট করার জন্য আরো বড় দায়ী। আর যারা এটার মধ্যে থাকে তাদের কিন্তু অর্থনৈতিক পরিবেশ অধিদপ্তরের অনেকেই, সবাই না, তাদের অর্থনৈতিক পরিবেশ নাকি বেশ ভালো। এরা নাকি এই বাংলাদেশের পরিবেশ আর লাগে না, কারণ বিদেশে পাঠাই দিবে তো ছেলে মেয়ে সব। তো এই পরিবেশ নিয়ে ওনারা অত চিন্তিত না, তবে আমরা চিন্তিত। এই কারণে আপনাদের সামনে আসছে। আজকে আমরা মামলা করছি, আমাদের মাননীয় বিচারপতি ম্যাডাম নানা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত হক, ওনাদের সমন্বয়ে বেঞ্চ একটা রুল দিয়েছে যে এটাকে কেন, এই প্রযুক্তিটাকে কেন গেজেট আকারে বা আমাদের এখানে যেন কেন ব্যবহার করা হবে না, এটার জন্য রুল দিয়েছেন। আইনি পথে আমরা চলবো, কিন্তু রুল হয় বা বিভিন্ন মামলা হয়, শেষ পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না এইসব মহাপরিচালকদের কারণে। এইসব মহাপরিচালকরাই দেশটারে কতভাবে যে পিছাই রাখছে আপনারা কোনো চিন্তাই করতে পারবেন না। এটার ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। এই লোকটার মতো আরো বহু লোক আছে, ভালো ভালো জিনিস নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়ায়, কিন্তু এরা ওই যে জালে পড়ে এরা আর বেশি দিন টিকতে পারে না। আপনি দুর্নীতি বিরোধী অভিযান অনেকদিন থেকেই করতেছেন, মানে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছেন। আমরা গতকালকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বললো যে দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স উনি নিয়েছে, আর একই সাথে উনি কয়েকদিন আজকেও বলেছেন যে দুর্নীতি বিরোধী অভিযান উনি চলমান রাখবেন। এটা কি আপনার নৈতিক বিজয় হলো কিনা যে আপনি যে না, এটা তো দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন, তবে কালকে যেভাবে শক্ত করে উনি বলেছেন, এটা আমার জন্য একটা বড় পাওয়া। কারণ এই যুদ্ধটাই আমি করতে করতে আজকে সংসদ সদস্য হয়েছি, এবং এটা আমার কাছে মনে হয়েছে যে নেত্রী যদি, মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু পাশে থাকেন আর জিরো টলারেন্স লাগবে না, একটু টলারেন্সটা যদি কমাই দেন খালি, তাহলে বাকিটা তো আমি একেবারে মনে করেন যে একেবারে যা, মানে আমার বিষয়টা এমন হয়েছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি নাচুন না বুড়ি আরো পাইছে ডুলের তালি। আমি তো এমনিতেই উনি এই শক্তভাবে বলার আগেই আমি তো ধরেন দাঁড়াই বেশি শক্তভাবে আছি, আর উনি একটু শক্ত হইলে দুর্নীতি বিরোধী এইরকম একটা পর্যায়ে নিয়ে যেতে বেশি দিন সময় লাগে না। তো আমরা যদি ভালো করে কিছু লোককে ধরতে পারি, তাইলেই কিন্তু আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু কাছে চলে যেতাম।
এপিএস জাহাঙ্গীরের কথা কালকেও বলেছেন যে একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছেন, তিনি এনকার করছেন একটা ঘটনা করেন। আজকেও গণমাধ্যমে এসেছে তার সম্পত্তি পেশ করা হয়েছে। না, এখন সমস্যা কি, এটা আসলে আমি কতটুকু মাননীয় প্রধানমন্ত্রী, আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, যাকে যাকে বা অনেক লোককে যাকে কাছে নিয়েছেন তিনি, তারাই সবচেয়ে বড় প্রতারণা এবং বেইমানি করেছে ওনার সাথে। উনি যখন কাউকে যদি মহব্বত করেন, মায়া করেন এবং লালন করেন, এরা যখন নেত্রীর অগোচরে এই ধরনের কাজ করে, তখন একজন প্রধানমন্ত্রীর পক্ষে আগানো কঠিন হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে শুরু করে কোন পদে নাই, এরা কিছুদিন ক্ষমতা পাইলেই এই গণভবনটাতে ঢুকে নেত্রী কিছুদিন একটু যদি আদর করে, তাতেই মনে করে যে একটা লাখ চেক পেয়ে গেছে, এখন যদি কিছু টাকা বানানো যায়। সবাই না, এইটা কিন্তু নেত্রীকে আগাইতে দেয় না। আপনি দেখেন, আপনার মনে আছে কিনা, বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক বর্তমান, যার বিরুদ্ধে 9টা বাড়ির মামলা আমি করছি, এই যে আব্দুল সুমান গোলাপ, মামলা করছি, মামলা চলতেছে, ইনকোয়ারি চলতেছে দুদকে, এখনো চলেই দুদকে ইনকোয়ারি। শুনেন, সবসময় তো প্রকৃতির মানুষের আদালতে বিচার হয়তো পাই না, কিন্তু প্রকৃতির বিচার কিন্তু ঠিকই হয়। দেখেন এইবার তার এলাকার কালকিনির মানুষ একেবারে শোয়াই দিছে, মানে কত চেষ্টা করা ভদ্রলোক কিন্তু এই নৌকা নিয়েও জিততে পারে নাই। এর মানে মানুষ ঘৃণা প্রকাশ করছে, কোনো না কোনো ভাবে তো কিছু বিচার হচ্ছে। নেত্রী যাকেই টেনে নেয়, বেশিরভাগ লোক নেত্রীর সাথে বেইমানি করে। এই জন্য আমি তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছি যে উনি সূর্যের মতো, আসলে বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এত কোয়ালিফাইড, এত ধৈর্য ওনার। উনি তো বলেনি উনি নীলকণ্ঠ হয়ে গেছে, এত মানুষ ওনার সাথে প্রতারণা বেইমানি করছে। শুনেন, একজন নারীর সবচেয়ে দুর্বল জায়গা থাকে তার বাবা আর তার ছোট ভাই, দুইজনই তো উনি জীবিত থাকতেই তো দুইজনই তো মারা গেছে, তার কারণে উনি নীলকণ্ঠ হয়ে গেছে। তো এইটা আমাদের দুঃখের বিষয়। পিয়ন বলেন, বিশেষ সহকারী বলেন, বা পিএস অমুক বলেন তমুক বলেন, বেশিরভাগ লোকই কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতি করে গেছে, দেশটারে ক্ষতি করে গেছে। আপনার মামলাগুলোর কি অবস্থা, দুর্নীতি বিরোধী মামলাগুলোর কি অবস্থা? সবগুলাই চলছে। আমি তো দুর্নীতি বিরোধী মামলাগুলাতে আমি যখন এক পা আগাই, তখন দেখা যাচ্ছে যে পরের পাতে দেখা যায় ওজন বাড়তে থাকে, খালি চারদিকে প্রেসার থাকে। ধরেন আমি যখন প্রথম মামলা করি তখন ডিএজি বাধা দেয়, তো মামলা করে যখন রুল পাই তখন দেখা যায় অন্যান্য ডিপার্টমেন্ট দুদক থেকে বাধা পাই যে আসে না। তো দুদক যখন শেষ হয় তখন দেখা যায় এপিলেট ডিভিশনে স্টে করে আটকে রাখে। তারপর দেখা যাচ্ছে এইটার জন্য শুনানির জন্য প্রস্তুতি নিতে হয়। ভাই আমি জানি ভাই, আমি যে সংসার করতেছি, কার সাথে করতেছি, কেমনে করতেছি, এই জন্য আমারও কিছু কষ্ট এখন মানে সহ্য হয়ে গেছে। থ্যাংক ইউ।